আচ্ছা, বীক্ষণ যন্ত্র আমরা দেখব। এখন আমরা মোটামুটি লাস্টের দিকে চলে এসেছি। এখন আমাদের হচ্ছে মুখস্থ টাইপের পড়া বেশিরভাগই। এখানে হচ্ছে বীক্ষণ বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে। তো বীক্ষণ যন্ত্রের মধ্যে আছে কি কি? অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার, পেরিস্কোপ। আর হচ্ছে যে বীক্ষণ কোণ কি? একটি বস্তু চোখে যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে বীক্ষণ কোণ বলে। চোখ একটা বস্তু বড় না ছোট দেখবে তা নির্ভর করে হচ্ছে যে বীক্ষণ কোণ কতটুকু সৃষ্টি করতেছে তার উপর। আচ্ছা, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরের কোনো নিকট বস্তুকে হচ্ছে নিকট বিন্দু। তাহলে পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে নিকট বিন্দুর দূরত্ব কতটুকু? 25 সেন্টিমিটার। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ এটা সম্পূর্ণ মুখস্থ করা। অপর নাম কি? এই যে এখানে একটা সূত্র দিছে, এটা কি? এটা বিবর্ধনের সমীকরণ। আর হচ্ছে যে এরপরে কি বলছে যে এফ যত কম হবে বিবর্ধন তত বেশি হবে। এই যে এখানে দেখেই বোঝা যাচ্ছে ব্যস্তানুপাতিক না এম এর সাথে। তাই এফ যত কম হবে বিবর্ধন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এটা যত কম এটা তত বেশি হবে। স্বাভাবিক চোখ অপেক্ষা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ছোট। এটা মনে রাখা খুবই সহজ। ক্ষীণ মানে কি? ছোট। মানে প্রতিবিম্বও কি দেখবে? ছোট। আর যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা হচ্ছে যে বড় প্রতিবিম্ব দেখবে। পর্যবেক্ষকের চোখ হতে লেন্সের দূরত্ব যত কম হবে বিবর্ধন তত বেশি হবে। আচ্ছা, এখন এটার মানে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে? সরল অণুবীক্ষণ যন্ত্র মানে কি? এই যে ম্যাগনিফাইং গ্লাস যেটা আমরা দেখি, এটা কোথায় ব্যবহার করা হয়? হাতের ছাপ, তারপর সূক্ষ্ম রেখা, ক্ষুদ্র যন্ত্র, এগুলো দেখতে। এইটা ইম্পর্টেন্ট যে এটা কেমন ধরনের প্রতিবিম্ব তৈরি করে। এটা হচ্ছে বিবর্ধিত অবশ্যই, কারণ ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে কি? আমাদের বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। এরপরে কি? অবাস্তব। এই অবাস্তবটা কেন? কারণ আমরা হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হচ্ছে যে সবসময় সোজা প্রতিবিম্ব দেখি। তো সোজা হইতে গেলে অবশ্যই তাকে অবাস্তব হইতেই হবে। গেল। এরপরে হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এটা আবিষ্কার করছে হচ্ছে গ্যালিলিও। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা অভিলক্ষ্য আর একটা অভিনেত্র। আচ্ছা, অভিলক্ষ্যটা কি? অভিলক্ষ্য হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দিকে থাকে। আর অভিনেত্র এই যে এই চিত্রটাতে যদি দেখি, এই যে এই জায়গাটাতে থাকে হচ্ছে আমাদের অভিনেত্র। আর অভিলক্ষ্য থাকে হচ্ছে কোথায়? অভিলক্ষ্য থাকে এই যে এখানে, যেখানে এই যে দেখো যেখানে জিনিসটা থাকে, ঠিক আছে? একটা কাঁচ থাকে না? এই কাঁচের মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে। আর এইটা হচ্ছে যে আমাদের দেখার জন্য। তা অভিলক্ষ্যর ক্ষেত্রে হচ্ছে যে ফোকাস দূরত্ব ও উন্মেষ ছোট অভিলক্ষ্যের ক্ষেত্রে। আর অভিনেত্রের ক্ষেত্রে হচ্ছে ফোকাস দূরত্ব এবং উন্মেষ বড়, এবং এটা দর্শকের দিকে থাকে। কিভাবে? কারণ এই যে দেখো, এখানে ধরে নিলাম যে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের বস্তুটা আছে। তাহলে এই জায়গাটাতে থাকবে আমাদের অভিলক্ষ্য, কারণ লক্ষ্য বস্তুর কাছে আছে। আর এখানে থাকবে আমাদের অভিনেত্র, মানে যেখানে আমরা চোখ দিব। তো অভিনেত্রের এই যে উন্মেষ, তারপরে হচ্ছে যে দৈর্ঘ্য, সবই হচ্ছে বড়। উন্মেষ এই দেখো, অভিলক্ষ্যটা যদি এত বড় হয়, অভিনেত্রটা যদি এত বড় হয়, অভিলক্ষ্যটা হবে এতটুকু। তার মানে অভিনেত্রের উন্মেষও বড়, তারপর ফোকাস দূরত্বও বেশি। আর অভিলক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে উন্মেষ ছোট, সবকিছুই ছোট। তাহলে অভিলক্ষ্যের ক্ষেত্রে হচ্ছে লক্ষ্যবস্তুর কাছে আছে, ওই কারণে এটা ছোট। আর অভিনেত্র হচ্ছে কি লক্ষ্যবস্তু থেকে দূরে আছে, ওই কারণে এর দূরত্বও বেশি, উন্মেষও বড়। এতটুকুই। এরপরে হচ্ছে যে কি, অভিনেত্রের ফোকাস দূরত্ব যত ছোট হবে, এগুলো সবই মুখস্থ পড়া। আচ্ছা, এইটাও হচ্ছে যে খুবই মুখস্থ পড়া। অবতল দর্পণ, এই যে দেখো, তাহলে আমরা হচ্ছে যে যদি দেখি যে অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? জটিল যৌন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে এই যে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন? কারণ যাতে অবতল দর্পণটাতে আলো আসে পরে, আর হচ্ছে যে বস্তুটাকে খুব ক্লিয়ার দেখা যায়, এই কারণেই। এরপরে হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক কনফিউশন লাগে যে সরল অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে অবাস্তব সোজা বিবর্ধিত। আচ্ছা, আমরা যদি সরল অণুবীক্ষণ যন্ত্র আসলে আমরা সবসময় ম্যাগনিফাইং গ্লাসের সাথে কম্পেয়ার করব। ম্যাগনিফাইং গ্লাসে যেই আমরা বস্তুটাকে দেখি সেটা ছোট না বড়? বড়, তার মানে কি? বিবর্ধিত। ম্যাগনিফাইং গ্লাসে যে বস্তুটাকে আমরা দেখি ওটা কি সোজা দেখি না উল্টা দেখি? অবশ্যই সোজাই দেখি।
তো সোজা হইলে কি হবে? অবাস্তব হবে। হয়ে গেল। আর জটিলের ক্ষেত্রে ঠিক তার উল্টা। জটিলের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে যে উল্টা দেখি, ঠিক আছে? বিবর্ধিত দেখি, কিন্তু সেটা অবাস্তব, কিন্তু উল্টা। আচ্ছা, এরপরে দেখবো আমরা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রকে দুই ভাগে ভাগ করছে, একটা প্রতিসরণ আর একটা হচ্ছে প্রতিফলক। এখানে এটা একদম মুখস্থ করতে হবে তিনটাই, কারণ এখানে প্রচুর প্রশ্ন আসে যে নিচের কোনটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র নয় অথবা প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র নয়। এটা খুবই মুখস্থ করতে হবে। এটার জন্য একটা ট্রিক এখানে দেওয়া আছে যে প্রতিফলকটা আমরা শুধু মুখস্থ করব, আর প্রতিসরণটা তাহলে অটোমেটিক হয়ে যাচ্ছে। তো প্রতিফলক মুখস্থ করার ক্ষেত্রে কি, নিগ্রহের ফল। নিতে হচ্ছে কি নিউটনের, গ্রতে হচ্ছে যে গ্রেগরির, হেরতে হচ্ছে কি হার্সেলের, আর ফলতে হচ্ছে প্রতিফলক। তাহলে নিগ্রহের ফল। এখন গতে কিন্তু আমাদের এই যে এখানে গ্যালিলিও আছে, তার মানে গ্রোতে হচ্ছে যে কি গ্রেগরির, গ্রোতে গতে ফির আবার গ্যালিলিও করে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা জিনিস দিচ্ছে যে অণুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য। অণুবীক্ষণ মানে কি, এটা ছোট জিনিস দেখার জন্য, তার মানে এখানে বিবর্ধিত আর উল্টা হবে। দূরবীক্ষণ যন্ত্র মানে দূরের জিনিসটাকে বড় করে দেখার জন্য। এটার ক্ষেত্রেও হচ্ছে যে আমাদের বিবর্ধিত হবেই, সবই ঠিক আছে। তার মানে অণুবীক্ষণ দূরবীক্ষণ দুইটাই আমাদের হচ্ছে বিবর্ধিত হচ্ছে, কারণ আমরা বড় করে দেখতে যাচ্ছি। কিন্তু কোনটা উল্টা হবে কোনটা সোজা হবে? অণুবীক্ষণের ক্ষেত্রে হবে হচ্ছে উল্টা। অণুবীক্ষণ মানে কি, যেটা আমরা ভাইরাস দেখি। আর দূরবীক্ষণ মানে কি, টেলিস্কোপ দিয়ে আমরা দূরে দেখি। এইটার ক্ষেত্রে নভটা হবে হচ্ছে উল্টা, আর প্রতিফলক যেটা আছে সেটা হবে সোজা। এইরকম জাস্ট মনে রাখতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে নব দূরবীক্ষণ যন্ত্র। এটা কে আবিষ্কার করছে? কেপলার। এটা কিভাবে মনে রাখা যায়? নভ মানে কি, মহাবিশ্বের চন্দ্র সূর্য। তা চন্দ্র সূর্য নিয়ে প্রথম তো কেপলারেই আলোচনা করছিল, মহাকর্ষ অধ্যায় ছিল। এরপরে নভ দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে একটা ভিউ ফাইন্ডার থাকে। ভিউ ফাইন্ডার বলতে যে এটা, এক সেকেন্ড, ভিউ ফাইন্ডার বলে এটা নিলাম যে নভ মানে দূরবীক্ষণ যন্ত্রটার মেইন নল, যেটা দিয়ে দেখে। এইটার উপরে আরো একটা ছোট্ট নল থাকে দেখার জন্য। এটাকেই বলা হয় হচ্ছে যে আমাদের ভিউ ফাইন্ডার। এই ভিউ ফাইন্ডারের কাজটা কি? এই যন্ত্রটা হচ্ছে বিবর্তন অল্প, কিন্তু এর দৃষ্টিশক্তি অপেক্ষাকৃত প্রশস্ত। মানে ভিউ ফাইন্ডারটা দিয়ে হচ্ছে যে দেখা হয় যে আমরা কোন জিনিসটা, কারণ যদি আমরা ডাইরেক্ট বড় লেন্সটা দিয়েই দেখি তাহলে তো একদম সূর্যটাকে দেখতে পারবো, অথবা যে কোনো একটা গ্রহকে দেখতে পারবো। কিন্তু আমাদের ওই যে কি বলে, ভিউ ফাইন্ডার দিয়ে আগে ছোট মানে মানে ওয়াইড মানে প্রশস্ত একটা অংশ দেখা যায়, যে ও আমি এখানে 10টা তারা এক, মানে ভিউ ফাইন্ডার দিয়ে তুমি হচ্ছে যে 10টা তারা একসাথে দেখতে পারবা, মানে প্রশস্ত ওয়াইড। আর যদি হচ্ছে যে মেইনটা দিয়ে দেখো তাহলে 10টা তারার জায়গায় তুমি একটা তারা এক দেখতে পারবা। তার মানে কি, আমাদের দেখার দৃষ্টির প্রশস্তটা হচ্ছে যে কমে যাচ্ছে মেইনটার ক্ষেত্রে। আর ভিউ ফাইন্ডারটা দিয়ে আমরা একসাথে 10টা তারা দেখতে পারবো। 10টা তারার মধ্যে আমি ঠিক করলাম ও 5 নম্বর তারাটা আমি জুম করে দেখতে চাই, তখন আমি মেইন লেন্সটা দিয়ে 5 নম্বর তারাটা দেখবো। এই হচ্ছে কাজ। এখন বিবর্তনের এখানে একটা সূত্র দেওয়া আছে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। উপরে কি এফ নট, আর হচ্ছে যে নিচে এফ ই, এটা উল্টাপাল্টা করে দিয়ে এফ ই বাই এফ নট দিয়ে দিবে। এখন এই বিবর্তন বাড়ার কিভাবে যায়, এই যে এফ নট যদি বৃদ্ধি করি যেহেতু সমানুপাতিক, তাহলে বিবর্তন বাড়ে যাবে। আর এফ ই যদি আমরা কমায় দেই তাহলেও বিবর্তন বাড়ে যাবে, এইটাই। আর অসীমের ক্ষেত্রে ফোকাস হচ্ছে কি এফ ই আর এফ নট দুইটা যোগ করে দেব। আর হচ্ছে যে এটা ক্ষেত্রে কি বাস্তব উল্টা এবং খুবই ছোট প্রতিবিম্ব। আচ্ছা, এইটার হচ্ছে সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে অধিক পরিমাণে, এক সেকেন্ড, আচ্ছা, এটার সুবিধাটা হচ্ছে যে অধিক পরিমাণে হচ্ছে যে আমাদের বিম্ব বা প্রতিবিম্ব সৃষ্টি, মানে অধিক পরিমাণের বিবর্ধন সৃষ্টি হয়, মানে অনেক বড় করে দেখা যায়। এরপর কি দৃষ্টিক্ষেত্র প্রশস্ত, মানে একসাথে 10টা তারাও চাইলে দেখতে পারবা, একসাথে একটা তারাও দেখতে পারবা। এরপর হচ্ছে কি ত্রুটিমুক্ত, তারপর কি ক্রস ওয়্যার আর মাইক্রোস্কোপ ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে যে অসুবিধাটা কি, এটা নলটা অনেক বড় যেটার বহনে অসুবিধা হয়। এটার ক্ষেত্রে কি উল্টা উল্টা প্রতিবিম্ব হয়,
মানে চাঁদ, যেটা চাঁদ গ্রহ তো আর কি উল্টা সোজা বোঝা যায় না, কিন্তু অনেক সময় অন্যান্য গ্রহ দেখতে গেলে অসুবিধা হয়ে পড়ে। আচ্ছা, এরপরে আরেকটা যন্ত্র আছে, এটা হচ্ছে কি প্রতিফলক দূরবীক্ষণ। এটা কে আবিষ্কার করছে? গ্রেগরি। কিন্তু সর্বাপেক্ষা উন্নত বা প্রচলিত আবিষ্কার করছে নিউটন। এই প্রতিফলকের মধ্যে অবতল দর্পণ, সমতল দর্পণ আর উত্তল লেন্স তিনটা ব্যবহার করা হয়। উত্তল লেন্স, সমতল দর্পণ, অবতল দর্পণ। সমতল দর্পণটাকে কয় ডিগ্রিতে রাখা হয়? 45 ডিগ্রি। এটা অবাস্তব, সোজা, বিবর্তিত। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এফ নট বাই এফই, এফ নট বাই এফই। এর আগেরটাতে আমরা কি পড়ছি? এর আগেরটাতেও আমরা এফ নট বাই এফই পড়ছিলাম, বিবর্ধনটা। আচ্ছা, প্রতিফলকটা কোথায় ব্যবহার করা হয়? মানমন্দিরে ব্যবহার করা হয়, এতটুকুই। আচ্ছা, প্রিজম নিয়ে আমরা যদি একটু দেখি, প্রিজমটা খুবই সহজ। প্রিজমের মধ্যে তিনটা আয়তাকার থাকে, দুইটা ত্রিভুজাকার সমতল পৃষ্ঠ থাকে, তার মানে টোটাল কয়টা? 5টা। এরপরে বিচ্যুতিকোণ। বিচ্যুতিকোণকে কি কি দ্বারা প্রকাশ করা হয় এটা লাগবে। বিচ্যুতিকোণের সূত্রটা একবার পড়ে নিতে হবে। সরু প্রিজম কি? যখন 6 ডিগ্রি অপেক্ষা কম থাকবে। আর সরু প্রিজমে বিচ্যুতির সূত্রটা কি হবে? ডেল ইকুয়াল হবে মিউ মাইনাস 1 ইন্টু হচ্ছে যে এ। এগুলো জাস্ট মুখস্থ হতে হয়। এবার হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম। এটা জাস্ট একবার রিডিং, এটা জাস্ট একবার রিডিং বললে হয়ে যাবে। আচ্ছা, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এখানে এই যে 3টা শর্ত জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, যে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কোনটি সঠিক নয়। এটা কি? প্রতিসমভাবে গমন করে, তারপরে R1 R2 সমান, আর I1 I2 সমান হবে। এটার নির্ভরশীলতা জাস্ট রিডিং। আর হচ্ছে যে আমরা আলোর বিচ্ছুরণ দেখব। আলোর বিচ্ছুরণ আবিষ্কার করছে কে? নিউটন সাহেব আবিষ্কার করছে। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে বিশুদ্ধ বর্ণ বলা হয় কাকে? এই যে বেনি, আসহ, কলাসহ 7টা বর্ণকে। প্রাথমিক বর্ণ কোনটা? লাল, সবুজ, নীল। এরপর হচ্ছে পরিপূরক বর্ণ কোনটা? পরিপূরক বর্ণ হচ্ছে যে আমাদের হলুদ ও লাল। পরিপূরক বর্ণ কখনো একটা হয় না, পরিপূরক বর্ণ সবসময় 2টা। একটা হচ্ছে হলুদ আর হচ্ছে যে লাল, এই দুটা একে অপরের পরিপূরক। আর সবুজ আর মেজেন্টা এটাও একে অপরের পরিপূরক। এদেরকে মিশালে হচ্ছে সাদা রং তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপর হচ্ছে যে হলুদ আর নীল যেহেতু সম্পূর্ণ পরিপূরক, তাই নীল হচ্ছে যে কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে কি মূল বর্ণ। মূল বর্ণটা হচ্ছে কি? মূল বর্ণ হচ্ছে আসমানি, লাল, নীল। এই যে লাল, নীল আর হচ্ছে আসমানি। মধ্যরশ্মি কোনটা? মধ্যরশ্মি হচ্ছে হলুদ। এরপরে বর্ণালীর ক্ষেত্রে আমরা কি কি প্রয়োজনীয়তা কি কি বের করি এটাও জাস্ট পড়ার জন্যে। এরপরে একটা আছে যে র্যালের বিক্ষেপণ সূত্র। র্যালের বিক্ষেপণ সূত্রটা কি? যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের হচ্ছে যে ব্যস্তমানের, তার মানে আই সমানুপাতিক 1/λ⁴। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে কয়েকটা কথা আছে যে বিপদ সংকেতে কি ব্যবহার করা হয়? লাল আলো। কেন? কারণ এর বিক্ষেপণ কম। বতে বিপদ সংকেত এটা কি? লাল। আর বতে হচ্ছে বিক্ষেপণ কম। অবশ্যই বিক্ষেপণ কমটা মনে রাখতে হবে, বেশি করে দিবে কিন্তু উল্টাপাল্টা। এরপর হচ্ছে আকাশ নীল দেখায় কেন? বিক্ষেপণের জন্যই। তারপরে রাতের বেলা হচ্ছে যে চাঁদের আকাশ কালো দেখা যায় কেন? কারণ বায়ুমণ্ডল নেই, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। এরপরে হচ্ছে যে এত থেকে এত তরঙ্গ দৈর্ঘ্য রেটিনায় দেয়। এরপরে বলছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মানে ল্যামডা যদি বেশি হয় তাহলে তার প্রতিসরণাঙ্ক কম হবে, ফলে আলো বেঁকে যায়। এরপরে সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশ কি দেখায়? লাল। এরা অনেক সময় চেঞ্জ করে দিতে পারে, লাল, গোলাপি অথবা অন্য কালার দিয়ে দিতে পারে, এই কারণে এটা দেওয়া। আর হচ্ছে যে বিচ্যুতিটা আমরা এর আগে পড়ছিলাম। এটা কি বললাম? এটা পড়লাম আমরা হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে কি? ছড়ায় যাওয়া, ঠিক আছে। আর বিচ্যুতি মানে কিন্তু আলাদা। তো বিচ্যুতি বেশি যদি এইখানে বলে দেওয়া আছে যে বিচ্যুতি বেশি কার? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এর বিচ্যুতিও বেশি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, বিচ্যুতি বেশি। আর হচ্ছে যে এখানে আরেকটা বলছে যে এই যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এর বিচ্যুতি কম। তাহলে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এর বিচ্যুতি কম, সরি বেশি। মানে বেগুনি আর হচ্ছে যে যদি লাল বলা হয়, তা বেগুনি আর লালের মধ্যে কার বিচ্যুতিটা বেশি হবে? বেগুনির বেশি হবে। আশা করি বোঝা গেছে।